ছাত্ররা নতুন দল গঠন করলো। এই দল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে? এই দল আত্মপ্রকাশের পর মানুষের পারসেপশন কি বলছে? বিএনপি জামাত কোন দলের সাথে এই ছাত্রদের দলটি অ্যালায়েন্সে যেতে পারে? আগামী রাজনীতিতে এই দলটিকে নিয়ে অনেক রকম আলোচনা চলছে। আবার কোথাও কোথাও শোনা গেছে এই দলটি আত্মপ্রকাশের দিন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাস ভর্তি করে মানুষ আনার দায়িত্ব পালন করেছে নেপথ্য থেকে একটা অদৃশ্য শক্তি। চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেল আলোচনা করতে চাই। নাহিদ ইসলাম যে দলটির প্রধান, তার নাম জাতীয় নাগরিক পার্টি। এই দলটি আমরা কিংস পার্টি বলবো নাকি মানুষের দল বলবো? আপাত দৃষ্টিতে এটিকে মানুষের রাজনৈতিক দল মনে হচ্ছে। এটিকে বিএনপি কিংস পার্টি বললেও আমরা বলতে নারাজ। আমার কাছে দুটো বার্তা আছে। এক, বিএনপির এই মুহূর্তে এই দলটিকে ওন করতে চাইছেন, কারণ বিএনপি আর ছাত্রদের মধ্যে কথার যুদ্ধ আমরা বিগত কয়েকদিন বা কয়েক মাস দেখেছি। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, যার কারণে বিএনপির ডান ধারার নেতারা তারেক রহমানকে এটা বুঝিয়েছেন যে 90-তে তো আমরাও আন্দোলন করেছি, তাহলে ছাত্রদের 24-এর আন্দোলনকে স্বীকৃতি আমরা কেন দিচ্ছি না, কেন তাদের সাথে আমরা লড়াইতে জড়িয়ে যাচ্ছি? তো বিএনপির দুটো ধারা, একটা বাম একটা ডান। বাম ধারা বোঝাচ্ছেন, যেহেতু ভারতের প্রেসক্রিপশন রয়েছে বাম ধারার উপর, বাম ধারা তারেক রহমানকে নেগেটিভ বোঝাচ্ছেন আর ডান ধারা তারেক রহমানকে পজিটিভ বোঝাচ্ছেন। তো ডান ধারা তারেক রহমানকে এটি বোঝাবার পর তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা 27 তারিখের যে বর্ধিত সভায় সেখানে ছাত্রদের পক্ষে দাঁড়াবেন এবং ছাত্রদের বিরুদ্ধে আর কথা বলবেন না। অবশেষে আমরা সেটি দেখলাম। এই বক্তব্যটি আমি 26 তারিখের ভিডিওতে বলেছিলাম, আপনারা দেখেছেন। 27 তারিখ তারেক রহমান তার বক্তব্যে এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে আমার কাছে যে তথ্যটি আসছে সেটা সঠিক তথ্য। এবার কথা হলো, ছাত্ররা যে নতুন রাজনৈতিক দলটি করলো, তারা কি জামাতের সাথে অ্যালায়েন্স করবে, কোয়ালিশন করবে, নাকি বিএনপির সাথে করবে? এখানে বলে রাখা ভালো, এই ছাত্রদের যারা মুরব্বী সংগঠন ছিল, মানে একসময় এই ছাত্ররা যাদের সাথে রাজনীতি করতেন, সেই মুরব্বী রাজনৈতিক দল যারা প্রবীণ না, তারা নতুন দল, তারাও নতুন দল, তারা চাইছেন ছাত্রদের এই দলটিকে বিএনপির কোয়ালিশনে নিয়ে আসতে। অর্থাৎ আগামী দিনে বিএনপি যে রাজনৈতিক মোর্চা বা জোট গঠন করবে, সেখানে যেন ছাত্ররা যেন বিএনপির সাথে আসে, এটা চাচ্ছে সেই দলটি। তো এই ব্যাপারে বিএনপির মতামত নিতে চাইলে আমি দেখলাম যে এই বিষয়টি সত্য। বিএনপি বা তারেক রহমানও চাইছে এই ছাত্রদেরকে তার দলে আনতে, প্রয়োজনে 2-3টা মন্ত্রিত্ব দেবে এবং 5-7 জনকে এমপিও বানাবে, প্রথম সারির যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে হয়তোবা। আবার একই বিষয়টি আরেকটি পক্ষ জামাতের সাথে কোয়ালিশন করতে বা অ্যালায়েন্স করার চেষ্টা করছে ছাত্রদের সাথে। এখন বিষয়টা হলো, ছাত্ররা আসলে কোন পক্ষে গেলে লাভবান হবে? যদি একদম ফ্রেশ বাক্যে আমি বলি, ছাত্ররা বিএনপির সাথে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর জামাতের সাথে গেলেও ক্ষতিগ্রস্ত হবে। ছাত্রদের থাকতে হবে নিজের একটি শক্তি বলয় তৈরি করার জন্য অপেক্ষায়। ছাত্ররা কোনো কোয়ালিশনে না গিয়ে যদি নিজেদেরকে প্রকৃত অর্থে দেশপ্রেমিক বা মানুষের রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে প্রচার বা প্রকাশ করতে পারে, এটা হবে তেহরিক ইনসাফ বা একে পার্টির মতো একটা সুবর্ণ সুযোগ। ইমরান খান কিন্তু কোয়ালিশন করেননি, তবে ক্ষমতায় আসার আগে তাকে সমমনা অনেক দলের সাথে কোয়ালিশন করতে হয়েছে, মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এরকম। কিন্তু তিনি দুটো পারিবারিক দল, অর্থাৎ পিপলস পার্টি এবং মুসলিম লীগ নুন, এদের সাথে কিন্তু কোয়ালিশন করেননি। পরবর্তী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর জন্য মার্কিন প্রেসক্রিপশনে কামার জাভেদ বাজওয়া সেই কোয়ালিশনটা ভেঙে দেন, দিয়ে ইমরানকে অনাস্থা ভোটে পরাজিত করে ক্ষমতাচ্যুত করে জেলখানায় ঢুকান। তো বিষয়টা হলো, এরপরে যে নির্বাচনটি গত বছর হয়ে গেল 8 ফেব্রুয়ারি, সে নির্বাচনে ইমরান খানকে ইচ্ছে করে পরাজিত করা হয়। তারপরও ইমরান খান সর্বাধিক আসন পাওয়া, মানে ফর্ম 45 অনুযায়ী। তো ইমরানকে পিপলস পার্টি সহ কয়েকটি পার্টি প্রস্তাব দিয়েছে, তারা সরকার গঠন করতে চায় ইমরান খানের সাথে। ইমরান খান রাজি হয়নি। খেয়াল করবেন ভালো করে, ইমরান খান সর্বাধিক আসন পেয়েছে। তারপরে পিপলস পার্টি অর্থাৎ বেলাওয়াল ভুট্টোর দল বলেছে যে আমরা ইমরান খানের দলের সাথে কোয়ালিশন করে সরকার গঠন করতে চাই, আমরা মুসলিম লীগ নুনের সাথে থাকতে চাই না।
আর ইমরান বলেছে যে আমি 1000 বছর ক্ষমতা থাকতে না, মানে ক্ষমতার বাইরে থাকতে রাজি আছি, কিন্তু এই চোর বাটপারদের সাথে আমি কোয়ালিশন করব না। ইমরান খান কোয়ালিশন করেননি। ক্ষমতায় বসতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন ইমরান খান, তারপরেও কোয়ালিশন করেননি। পক্ষান্তরে পিপলস পার্টিকে কোয়ালিশন করতে হয়েছে কাদের সাথে? মুসলিম লীগ নুনের সাথে, এবং পিডিএম আবার ক্ষমতায় বসছে। অথচ ইমরান খান যদি বলতো ঠিক আছে, আমাকে আমার দলকে এত চাপে রাখছে, এত কিছু করছে, আমি তোমার সাথে কোয়ালিশন করি, কিন্তু ইমরান যে জাতিকে বলেছে যে কোনোভাবেই আমি ওই লুটেরাদের সাথে, দুর্নীতিবাজদের সাথে কোয়ালিশন করব না, তার কথা এবং কাজ মিল রেখেছে। তাতে লাভটা হলো কি? পাকিস্তান এই মুহূর্তে 90% বা 85% মানুষের নেতা হলেন ইমরান, এবং প্রিয় দল হল তেহরিক ইনসাফ। আর ভোটবিহীন শুধু সেনাবাহিনীর অস্ত্রের জোরে ক্ষমতা আছে পিডিএম। যে কোনো সময় একটা পরিবর্তন চলে আসবে পাকিস্তানে, যেটা পাকিস্তানে গত 75 বছর আগে মানুষ দেখেনি। তো বাংলাদেশের ক্ষেত্রেও ছাত্রদের জন্য একটা চ্যালেঞ্জ। তারা কি মন্ত্রিত্বের লোভে বিএনপির সাথে যাবে, অথবা তারা কি পাওয়ার রাজনীতি করার জন্য জামাতের সঙ্গে যাবে, নাকি তারা নিজেদের শক্তির আগে সঞ্চয় করবে? আমাদের যে ছাত্রদেরকে দেখছি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, এদের কাছে আমার কাছে মনে হচ্ছে এরা কিছুটা লুবি প্রকৃতির। হয়তো কষ্ট পাবেন আমার কথাটা শুনলে। এরা ক্ষমতায় বসে উপদেষ্টা হওয়ার দৌড়ে এগিয়ে আসছেন। যারা মাস্টার মাইন্ড ছিলেন, বা যাদেরকে বলা হচ্ছে নেপথ্যের সবচেয়ে বড় কি বলবো, যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করার কারিগর, এদের থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে। যাদের সাপোর্ট সবচেয়ে বেশি ছিল, এদের কাছ থেকে কিন্তু ছাত্ররা একে একে সরে গেছেন, এবং নিজেদেরকে নতুন করে তৈরি করে এরা নিজেদেরকে একটা বড় অবয়বে ফিরিয়ে আনার জন্য এরা অনেকগুলো কি বলবো বিশ্বাসঘাতকতা করেছে, এমন অভিযোগও আছে। তারপরও আমি মনে করি তৃতীয় একটি দল যারা বাংলাদেশের কি বলবো যে পূর্বের তথাকথিত রাজনীতির বাইরে একটা বলয় তৈরি করতে চাক, সেই জন্য আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। সত্য মিথ্যা যাই হোক, এই মুহূর্তে ছাত্ররা অনেকগুলো বিষয়ে বিতর্কে পড়েছে। এত বড় অনুষ্ঠান তারা করলেন কি করে, অর্থায়ন কারা করেছে, তারপরে এইটার সমকামিতার বা সমকামী ব্যক্তিকে এই দলের একটা গুরুত্বপূর্ণ পদে দেখা গেল কেন। 3 নম্বর, ভোলার একটি আওয়ামী পরিবারের এবং ফ্যাসিস্ট পরিবারের অন্যতম সদস্য, তাকে এই দলটির মানে নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে দেখা গেল। এরকম অনেকগুলো নতুন আলোচনা উঠছে এই দলটিকে নিয়ে। আবার প্রশ্ন উঠেছে এই দলটি থেকে সাবেক বা এক্স শিবিরা বিদায় নিল কেন, এক্স ছাত্র দলের নেতারা বিদায় নিল কেন, তারা কেন এখানে জড়িত হলো না, এরা কি নিজেরাই চলে গেল, নাকি এদেরকে খেদিয়ে একটা নতুন বলয় তৈরি করতে চাইলো? কারণ এই যে হাসনাত বলি, সার্জিস বলি, বা এই যে কি বলবো আসিফ বলি, এদের কিন্তু একজন ধর্মগুরু, মানে এদের কিন্তু একজন গুরু আছে, রাজনৈতিক গুরু। এই গুরুরও আবার গুরু আছে। এদের প্রত্যেকেরই রাজনৈতিক ভীষণ হয়তো একটা প্ল্যাটফর্মে ছিল, সেখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে এসে, তো দেখা গেছে জুলাই অভ্যুত্থানের পর সবচেয়ে লাভবান হয়েছে আমাদের এই হাতে গোনা 4-5 জন ছেলে, বাকিরা কেউ কিন্তু লাভবান হয়নি। খেয়াল করবেন, মাহফুজ লাভবান হয়েছেন, নাহিদ লাভবান হয়েছেন, আসিফ লাভবান হয়েছেন, হাসনাত লাভবান হয়েছেন, সার্জিস লাভবান হয়েছেন, কিন্তু এর পেছনে যারা ছাত্রদল ছাত্র শিবিরে যেই সব ছেলেরা নেপথ্যে বসে আন্দোলনকে বাস্তবায়ন করছেন, কারণ এই যাদের নাম বললাম এই কজন, এদের তো 5 জন কর্মী এদের পেছনে ছিল না। মূলত আন্দোলনটা সারা বাংলাদেশে বাস্তবায়ন করছে ছাত্রদলের ভাইয়েরা, ছাত্র শিবিরের ভাইয়েরা। এরা তো একদম পাড়া মহল্লা এদের কমিটি আছে, এরা এখান থেকে প্ল্যান করে সারা দেশে সেটাকে বাস্তবায়ন করেছে। কিন্তু সার্জিসের কথা কি 2 জন লোক নামবে? নাহিদের কথা কি 3 জন লোক নামবে? ইম্পসিবল। তাদের তো রাজনৈতিক কোনো ভিত্তি ছিল না। তো দেখা গেছে যে এরা নেতৃত্বের লিডে ছিল, কিন্তু বাস্তবায়ন করে হাসিনার পতন ঘটিয়ে দেশ ছাড়া করার জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এরা সব বিএনপি জামাতের লোক। কিন্তু লাভবান হয়েছে এই হাতে গোনা কয়েকজন ছেলে, উপদেষ্টা হয়েছে, প্রোটোকল নিয়েছে, নতুন দল বানিয়েছে, এখন তারা সব টপ লিস্টে তারা। তো এখন তাদের একটা আচরণ দেখার বিষয় যে আসলে তারা কি নিজের লাভের জন্য করছে, নাকি রাষ্ট্রকে নতুনভাবে তৈরির জন্য এগুলো করছে। এই রাষ্ট্রকে তারা নতুন কিছু দিতে পারবে, অনেক কিছু তাদের উপর এখন ছেড়ে দিতে হবে। তাদের নিয়ে অনেক কথা বাজারে আছে, এই প্রত্যেকটা জবাব আমাদের দিতে হবে। আমি তাদের পক্ষে বা বিপক্ষে না, আমার একদম নিরপেক্ষ জায়গা থেকে আমি আমার কথাগুলো তুলে ধরছি। এখন বলবেন ভাই আপনি তো ছাত্রদের পক্ষে, আমি একদম স্বীকার করি আমি ছাত্রদের পক্ষে। আমি চাই ছাত্রদের নতুন দল হোক। আমি রাজনীতির বাইরের মানুষ, কিন্তু আমি এটা চাই। আমাকে যে প্রস্তাব দেওয়া হয়নি তা না, আমাকেও ছাত্রদের দল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমি বলেছি আমি কোনো রাজনৈতিক দলের কর্মী কখনই হব না, কোনো রাজনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবো না। আমার পছন্দ থাকতে পারে, অপছন্দ থাকতে পারে। আমি সারা জীবন
সাংবাদিকতা করেছি, আমার পেশাটা হলো নিরপেক্ষ কথা বলা। এই জায়গা থেকে আমি কথা বলবো, সেটা আমার পক্ষে যাক বিপক্ষে যাক। তো ছাত্রদের যে জায়গাটা এখন আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো দল, যেমন তারা জামাতকে খেপিয়ে রেখেছে, বিএনপি তো খেপেই আছে, আদার্স অনেক দল তাদের উপর খেপে থাকবে যে আন্দোলন করলাম আমরা আর কি মধুটা খেলো তারা। তো তাদেরকে অনেক সতর্ক পদক্ষেপ ফেলতে হবে। তারা যেখানে যে ভুলটি করবে, তারা মনে করছে কেউ বুঝতে পারছে না, কেউ জানছে না, আমরা অনেক স্মার্ট হ্যান্ডেল করছি। না, তাদের অনেক আমলনামা আমাদের কাছে পৌঁছে গেছে, আমাদেরকে গোয়েন্দা বাহিনী দিয়ে দিচ্ছে। আমরা সেই বিষয়গুলোকে গোপন রাখছি কেন? আমরা চাই তারা সফল হোক। এই ভুলভ্রান্তি মানুষের থাকবেই, ভুলভ্রান্তির ঊর্ধ্বে তো কেউ না। তো তারা যেহেতু বয়স অল্প, নতুন দল গঠন করছে, তাদের অনেক ভুল থাকবে। জিয়াউর রহমানের দলের কি ভুল ছিল না? জিয়াউর রহমান তো ক্ষমতায় বসেই দল বানিয়েছে। কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তি যিনি সফল রাষ্ট্রনায়ক যাকে বলা হয়, মানে তার উপরে এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে এখন। জিয়াউর রহমানের সেই শাসন আমলটাই বাংলাদেশকে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন সফল ব্যক্তি আর কেউ আসেনি। তাই বলছি যে জিয়াউর রহমানের আদর্শের জায়গাটা আর ছাত্রদের আদর্শের জায়গাটা হয়তো অনেক হেরফের। ইতিমধ্যে অনেক বিতর্ক ছাত্ররা তৈরি করে ফেলেছে, সেই বিতর্কগুলো দ্রুত কাটিয়ে উঠতে হবে। আর ছাত্রদের উদ্দেশ্যে যেটাই কোনো অ্যালায়েন্স না, আপনারা বুঝে শুনে কোয়ালিশন করবেন, কার সাথে করবেন, কি করবেন। বড় দলের আন্ডারে গেলেই হয়তো আপনি ব্যক্তিগতভাবে লাভবান হবেন। যেমন ইনু মেনন মন্ত্রী হয়েছেন, তারপরে তাদের অবস্থা কি হয়েছে? কোথায় সেই ইনু মেনন? শেখ হাসিনা তাদেরকে উঠিয়ে এমনভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদের সারা জীবনের রাজনীতি শেষ করে দিয়েছে। তো বড় রাজনৈতিক দলগুলো যখন আপনাকে টেনে তুলবে, মনে করবেন যে আপনার কাছে ধরা খেয়ে গেছে দেখে আপনাকে টেনে তুলছে। যখন আপনি ধরা খেয়ে যাবেন, তখন তাদের কাজ হবে আপনাকে ছুঁড়ে ফেলে দেওয়া, যাতে সারা জীবন আর তাদের সমকক্ষ হওয়ার স্বপ্ন আপনি দেখতে না পারেন। সো এই বিষয়গুলো কোনো মুরব্বীদের পরামর্শ নেবেন না, নিজের বিবেকে কাজে লাগাবেন। আর ছাত্রদের উদ্দেশ্যে শেষ কথা যেটি বলবো, আল্লাহ যথেষ্ট জ্ঞান বুদ্ধি আপনাদের দিয়েছেন, ধৈর্য ধারণ করেন। আপনারা বহুত্ববাদের নামে ওই যে সমকামীদের ভেরাবেন, ফ্যাসিস্টদের ভেরাবেন, এটা করবেন না। আবারও বলছি, আপনারা যে লোকগুলো দেখেছেন, এই লোকগুলো সব আপনাদেরকে দেখতে এসেছে। এই লোকগুলো আপনাদের ভালোবাসার লোক এখন হয়নি। আপনারা এখনও বিএনপি হতে পারেননি, আপনারা এখনও আওয়ামী লীগ হতে পারেননি, জামাত হতে পারেননি। আপনাদেরকে এই দলগুলো থেকে ভেঙে লোক এনে দল বানাতে হবে। বাংলাদেশে কেউ কিন্তু নিরপেক্ষ না, আমিও নিরপেক্ষ না। কথা বলছি নিরপেক্ষ, কিন্তু আমি নিরপেক্ষ না। আপনাকে বিএনপি থেকে লোক ভেঙে নিতে হবে, আওয়ামী লীগ থেকে লোক ভেঙে নিতে হবে, জামাত থেকে লোক ভাগিয়ে নিতে হবে, সবাই থেকে ভাগিয়ে নিয়ে আপনাকে দল গঠন করতে হবে। তার মানে আপনাকে এই সকল দলের থেকে সবচেয়ে বেস্ট পারফরমেন্স দেখাতে হবে। সো এটি যখন করতে পারবেন, আপনি হবেন সেরা। আর যদি না হন, তাহলে বিকাশ নূরের মতো একটা দলের রূপ নেবেন আপনিও। আমি নূরকে অপমান করছি না, এখন তাকে সবাই বিকাশ নূর বানিয়ে ফেলেছে। সো এত রক্তের বিনিময় যে দলটি গঠন হয়েছে, সেই দলটি যেন আমাদের সেই শহীদদেরই দল হয়, কোনো ব্যক্তি লাভের জন্য নোয়াখালী কুমিল্লা পয়েন্টের দল না হয়। এই দলটি যেন বাংলাদেশের দল হয়। আবারও বলছি, হাজার মানুষের রক্তের বিনিময় আজকে যে নতুন রাজনৈতিক দল হয়েছে, তাদের এখনকার আচরণ পর্যন্ত আমার মনে হয় না যে তারা শহীদদের ওন করছে। তারা শহীদদের নিয়ে বিজনেস করছে মনে হচ্ছে আমার কাছে। সো আগামী দিন আপনাদের জন্য অনেক চ্যালেঞ্জ আসবে। আমরাই আপনাদের পক্ষে দাঁড়াবো না বিপক্ষে দাঁড়াবো, সেটা সিদ্ধান্ত আপনারা নেবেন। অতএব এই দলটি যেন ভুল পথে না পা বাড়ায়, তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আপনাদের। আল্লাহ হাফেজ।